আমার প্রাণের শহর কলকাতা, যাকে বিশ্বের সবাই চেনে সিটি অফ জয় নামে। সেই তিলোত্তমা কলকাতার বুকে রয়েছে বহু প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ ও আধুনিকতার মেলবন্ধনে গড়ে ওঠা বেশ কিছু দর্শনীয় স্থান। ইট কাঠ পাথরের জঙ্গলে ঘেরা এই শহরে যে এত সুন্দর সুন্দর স্থাপত্য রয়েছে তা চোখে না দেখলে বোঝার উপায়ই নেই। তাই পকেটে যত সামান্য কিছু টাকা নিয়ে আর হাতে একটা দিন সময় নিয়ে বেরিয়ে পড়ো এই তিলোত্তমাকে দু চোখ ভরে উপলব্ধি করতে। যদিও এই ট্যুরটা করতে একদিন তো যথেষ্ট নয়, বরং 2 থেকে 3 দিন লেগেই যাবে। আমি 10টা জায়গার নাম সাজেস্ট করলাম, যে জায়গাগুলো তোমাদের পছন্দ, ফ্যামিলি বা মনের মানুষের সঙ্গে অবশ্যই একদিন ঘুরে আসো। কিভাবে যাবে সেটা না হয় আমার ওপরই ছেড়ে দাও। কলকাতা কখনো ঘুরে দেখবে বাসে, কখনো বা ট্রেনে, আর অবশ্যই মাঝে মাঝে হেঁটে। এছাড়া মেট্রো পরিষেবা এত ভালো হয়ে গেছে, এখন কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায়। তাহলে সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই লিস্টে রেখেছি আমার ভীষণ প্রিয় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। মধ্য কলকাতায় অবস্থিত এই মনুমেন্টটি আজ থেকে প্রায় 100 বছর আগে ব্রিটিশ আর্কিটেকচারদের দ্বারা নির্মিত হয়েছিল। অপূর্ব সুন্দর এই স্থাপত্যটি সাদা মাকড়ানা মার্বেল দিয়ে নির্মিত, যা রানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করা হয়েছিল। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি এখন একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। এই মেমোরিয়াল প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। শুধুমাত্র মিউজিয়ামটি সোমবার ও ন্যাশনাল হলিডেগুলোতে বন্ধ থাকে। বাড়ি থেকে যে কোনো রকমের খাবার এনে এই গার্ডেনে বসে তোমরা খেতে পারো, কিন্তু পোষ্য এখানে একেবারেই অ্যালাউ করে না। তাই যদি তোমরা শুধুমাত্র গার্ডেনটা ঘুরে দেখতে চাও তাহলে জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর যদি সঙ্গে চাও গ্যালারিটাও ঘুরে দেখতে তাহলে আরও 10 টাকা অ্যাড করতে হবে, অর্থাৎ টোটাল এক একজনের টিকিট মূল্য লাগবে 30 টাকা করে। আরও একটা খুব দরকারি কথা তোমাদের বলে দিই, সেটা হলো ক্লাস 12-এর স্কুলের যে কোনো বাচ্চাদের জন্য এবং ইউনিফর্ম পরা সেনা সদস্যদের জন্য এখানে কিন্তু প্রবেশ করতে কোনো টাকা লাগে না। আর যে টিকিট মূল্যর কথা আমি তোমাদের একটু আগে বললাম, সেটা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। আমাদের পাশাপাশি দেশগুলোর জন্য ভাড়াটা কিন্তু একটু বেশি হবে। আমরা এখন আছি মিউজিয়ামের ভিতরে। শীতকালে প্রচুর লাইন পড়ে এই মিউজিয়ামে ঢোকার আগে। ব্যাগপত্র চেক করে তবেই কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয়। আর এখানে কিন্তু ক্যামেরা সবসময় অ্যালাউ থাকে। এখন এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের আর্ট গ্যালারির প্রদর্শনীর সাথে সাথে আমাদের স্বাধীনতার পূর্বে যেসব যুদ্ধগুলো হয়েছিল সেইগুলোরও একটি প্রদর্শনী চলছে। নেক্সট হলো বিড়লা প্ল্যানেটোরিয়াম, বা বাংলায় যাকে বলা হয় তারামণ্ডল। সাঁচির বৌদ্ধ স্তূপের আদলে নির্মিত এই তারামণ্ডলে মহাকাশ সম্পর্কিত একটি শো চালানো হয়, যা প্রজেক্টরের মাধ্যমে 30 মিনিট ধরে দর্শকদের দেখানো হয়। হিন্দি, ইংরাজি ও বাংলা
এই 3 রকম ভাষায় শো চলে। বিভিন্ন ভাষার শোয়ের টাইমিংও আলাদা। শো দেখার জন্য 3 বছরের ঊর্ধ্বে প্রত্যেক জনের মাথা পিছু 120 টাকা করে টিকিট মূল্য লাগে। কোনো রকম পানীয় বা খাবার ভিতরে কিন্তু অ্যালাউ করা হয় না। 3 নম্বর, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। এই চার্চটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল চার্চ ও এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ। এই গির্জাটির তৈরির কাজ শুরু হয়েছিল 1839 সালে এবং এর নির্মাণ কাজ শেষ হয়েছিল 1847 সালে। 1897 ও 1934 সালের বিধ্বংসী ভূমিকম্পে এই চার্চটি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর আবার নকশা দেখে গির্জাটি পুনর্নির্মাণ করা হয়। আগে চার্চের ভিতরে যাওয়ার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগতো না, কিন্তু বর্তমানে 10 টাকা দিয়ে টিকিট কেটে তবেই ভিতরে যাওয়া যায়। চার্চের ভিতরটাও যেরকম সুন্দর, বাইরের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। আর এখানে পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। এছাড়া একটি পার্কও রয়েছে। তাই ভিক্টোরিয়ায় এলে এই চার্চটি দেখতে যেন একেবারেই মিস করো না। এই যে 3টে জায়গা তোমাদের আমি দেখালাম, তা সবই কিন্তু একেবারে কাছাকাছি অবস্থিত। এই জায়গাগুলোয় ঘুরতে আসার সবথেকে সহজ এবং দ্রুততম উপায় হলো মেট্রো। তাই ময়দান মেট্রো স্টেশনে নেমে 1 নম্বর গেট থেকে বেরিয়ে 2 পা হাঁটলেই পৌঁছে যেতে পারবে এই জায়গাগুলোতে। 4 নম্বরে রেখেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়িকে। গিরিশ পার্ক মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে 4 থেকে 5 মিনিট হাঁটা পথেই পড়বে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এখানে যাওয়ার জন্য টিকিট মূল্য লাগে জনপ্রতি 20 টাকা করে, এবং ফোন বা DSLR দিয়ে যদি ফটো তুলতে চাও তাহলে অবশ্যই আলাদা করে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এবারে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কিছু ইতিহাস জানবো আমরা। 18 শতকে বাংলাদেশ থেকে ভারতে এসে নীলমণি ঠাকুর এই বাড়িটি নির্মাণ করেছিলেন উত্তর কলকাতার জোড়াসাঁকোতে। সাঁকো কথার অর্থ হলো সেতু। এখানে পূর্বে একটি জলাভূমি ছিল, যেখানে হাঁটা চলার জন্য একটি ছোট্ট সেতু ছিল। তার থেকেই এই জোড়াসাঁকো নামটি এসেছে। যখন তিনি বাড়িটি নির্মাণ করেছিলেন তখন বাড়িটা কিন্তু এত বড় ছিল না। পরবর্তীকালে দ্বারকানাথ ঠাকুরকে বড়বাজারের শেঠ পরিবার এই জায়গাটি উপহার দেন। তারপর তিনি এই সুবিশাল বাড়িটা তৈরি করেন। এই বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। এখানেই তার বেড়ে ওঠা ও জীবনের অনেকটা সময়ই কাটান তিনি এই বাড়িতেই, এবং শেষ বয়সে তিনি জীবনের কিছুদিন এখানে কাটিয়েছিলেন এবং তার একটি হার্ট সার্জারিও এখানেই হয়েছিল। শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছিলেন তিনি এই বাড়িরই দোতলার একটি ঘরে। দোতলাটি বর্তমানে একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। এরপর
1961 সালের 25শে বৈশাখে মূল বাড়ির অংশটুকু বাদ দিয়ে বাদ বাকি যে জায়গাটা ছিল সেটা পরিণত হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। লিস্টের 5 নম্বরে যে জায়গাটি রেখেছি তা হলো ইন্ডিয়ান মিউজিয়াম। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের খুব কাছেই রয়েছে এই ইন্ডিয়ান মিউজিয়াম। 5 বছর থেকে 18 বছর বয়সীদের জন্য মিউজিয়ামের টিকিট মূল্য লাগে 20 টাকা করে এবং 18 বছরের ঊর্ধ্বে যে কোনো ব্যক্তির জন্য টিকিট মূল্য লাগে 75 টাকা করে। ব্যাগেজ কাউন্টার রয়েছে, সেখানে ব্যাগ রেখে ভালোভাবে চেকিং করে তবেই ভিতরে যেতে দেওয়া হয়। আরও একটা ইম্পর্টেন্ট কথা হলো, ফোন দিয়ে ছবি বা ভিডিও যদি করতে চাও তাহলে আরও 50 টাকা দিয়ে কিন্তু টিকিট কাটতে হবে এবং ফরেনারদের জন্য 75 টাকার টিকিট মূল্যটা হয়ে যাবে 500 টাকা। আচ্ছা, তোমরা কি জানো এই ইন্ডিয়ান মিউজিয়াম হলো ভারতের সবথেকে পুরানো ও বড় মিউজিয়াম। 1814 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘরটি প্রতিষ্ঠা করে। এখানে বহু পুরানো জিনিসকে সংগ্রহ করে রাখা আছে। বাচ্চা থেকে বড় সকলেই এলে এখানে অনেক পুরানো জিনিস দেখতে পাবে, সাথে তাদের সম্পর্কেও অনেক কিছু জানতে পারবে। সোমবার বাদে এই মিউজিয়ামটি প্রত্যেক দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। নেক্সট বলবো আমি দারুণ সুন্দর একটা জায়গার কথা, সেটা হলো রবীন্দ্র সরোবর, যা পূর্বে ঢাকুরিয়া লেক নামে পরিচিত ছিল। দক্ষিণ কলকাতায় 192 একর জায়গা জুড়ে রয়েছে এই সরোবরটি, যার 38% অর্থাৎ 73 একর জায়গা জুড়ে রয়েছে শুধুমাত্র এই জলাশয়টি, আর বাদবাকি 19 একর জায়গায় রয়েছে সবুজ গাছপালায় ঘেরা বাগান ও বাচ্চাদের বিনোদনের জন্য পার্ক। শীতকালে এখানে অনেক পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায়। এছাড়া এই রবীন্দ্র সরোবরে প্রচুর শুটিংও হয়। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে 4 থেকে 5 মিনিট হাঁটা পথে পৌঁছে যাবে এই রবীন্দ্র সরোবরে। এখানে ঢোকার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে এই সরোবর। লিস্টের 7 নম্বরে যে জায়গাটা আমি রেখেছি সেটা আমাদের সকলের ইমোশনের সাথে জুড়ে থাকা একটি জায়গা, যার নাম আলিপুর জেল বা আলিপুর সংশোধনাগার। 2022 সালের 21শে সেপ্টেম্বর এই আলিপুর জেল আলিপুর মিউজিয়ামে পরিণত হয়েছে। এই জেলে নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, বিধানচন্দ্র রায় প্রমুখ ব্যক্তিরা যেসব সেলে বন্দী ছিলেন, এখানে এলে সেগুলো তোমরা দেখতে পাবে। এই আলিপুর জেল মিউজিয়ামের একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। এবারে বলি এই মিউজিয়ামে তোমরা আসবে কিভাবে। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে অটো বা বাস ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারো এই মিউজিয়ামে।
এছাড়া বাস রুট তো আছেই। এই মিউজিয়ামের ভিতরে পার্কিংয়েরও খুব ভালো ব্যবস্থা রয়েছে। মিউজিয়াম সোমবার বাদে বেলা 11টা থেকে বিকাল 5:30 পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকে এবং এখানকার টিকিট মূল্য হলো 3 বছরের ঊর্ধ্বে সকলের জন্য 30 টাকা করে। সন্ধেবেলায় 2টো টাইমে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। চাইলে 100 টাকা দিয়ে টিকিট কেটে দেখে নিতে পারো। এছাড়া তোমরা দেখতে পাবে সেই ফাঁসির মঞ্চটা, যেখানে আমাদের দেশের বহু বিপ্লবীরা দেশকে স্বাধীন করতে গিয়ে ইংরেজদের হাতে ধরা পড়ে গিয়ে ফাঁসির মঞ্চে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন। সময় করে একবার অন্তত এখান থেকে ঘুরে যেও। এবারে দেখাবো তোমাদের উত্তর কলকাতার একটি জৈন মন্দির, যার নাম পরেশনাথ মন্দির। 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামে একজন জৈন ব্যক্তি এই মন্দিরটি তৈরি করেছিলেন। চোখ ধাঁধানো হরেক রকমের কাঁচ দিয়ে তৈরি এই মন্দিরটি। এখানে যদি তোমরা বাসে করে আসো তাহলে গৌরীবাড়ি বাস স্টপেজে তোমাদের নামতে হবে। তারপরে 2 মিনিট হাঁটলেই এই মন্দির। এছাড়া যদি তোমরা মেট্রোতে আসতে চাও তাহলে শোভাবাজার সুতানটি মেট্রো স্টপেজে নেমে অটো বা বাসে করে চলে আসো গৌরীবাড়ি স্টপেজে এবং সেখান থেকে পৌঁছে যাও পরেশনাথ জৈন মন্দিরে। মন্দিরটা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলে 3টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। নম্বরে রেখেছি প্রিন্সেপ ঘাটকে। জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে হুগলি নদীর পাড়ে তৈরি হয়েছিল এই প্রিন্সেপ ঘাট। এখানে আসতে কোনো রকম টাকা পয়সা লাগে না। প্রিন্সেপ ঘাট খোলা থাকে প্রত্যেক দিন ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত। এখানের সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হলো প্রিন্সেপ ঘাট স্টেশন। বর্তমানে প্রেমিক প্রেমিকাদের কাছে এটা একটা আদর্শ জায়গা হয়ে উঠেছে। এছাড়া প্রচুর প্রি ওয়েডিং শুটও করা হয় এখানে। এখান থেকে সেকেন্ড হুগলি ব্রিজ ও সূর্যাস্তের সময় গঙ্গা নদীর একটি দারুণ ভিউ পাওয়া যায়। চাইলে এখান থেকে নৌকায় করে তোমরা মনের মানুষের সাথে গঙ্গায় বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারো। এরপর সব থেকে শেষে যে জায়গাটা রেখেছি, এইখানে এলে তোমাদের আর হরিদ্বার বা বেনারস আরতি দেখতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন আমাদের খাস কলকাতাতেই আরতি বন্দনা শুরু হয়েছে। আরতি বন্দনাটা যে লোকেশনে হয় সেটা হচ্ছে বাবুঘাটে। বাসে করে তোমরা বাবুঘাটে নেমে খুব সহজেই এখানে চলে আসতে পারো। এছাড়া যদি তোমরা ট্রেনে আসতে চাও তাহলে তোমাদের নামতে হবে ইডেন গার্ডেন স্টেশনে। স্টেশনে নেমেই দেখবে ঠিক উল্টো দিকেই হচ্ছে আরতি বন্দনাটা। লাইনটা জাস্ট ক্রস করে চলে এসো এই আরতি বন্দনা স্থলে। রা
এই গঙ্গা আরতি প্রতিদিনই হয় সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত। একেবারে সামনে থেকে দেখার জন্য বেশ কিছু সিটের অ্যারেঞ্জমেন্ট করে। যদি সিটে বসে গঙ্গা আরতি একেবারে কাছ থেকে দেখতে চাও তাহলে তোমাদের 5টার মধ্যে চলে আসতে হবে, কারণ প্রচুর জনসমাগম হয়। দেরি করে এলে একটু দূর থেকেই দাঁড়িয়ে দেখতে হবে। তবে এতে চিন্তার কোনো কারণ নেই। সিট যদি নাও পাও তাহলেও গঙ্গার ধার থেকে দাঁড়িয়ে বা বসেও ভালোভাবে আরতি দেখতে পারবে। আমার এই ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যে জায়গাগুলো তোমাদের পছন্দ হয়েছে এই শীতের মরশুমে অবশ্যই একদিন গিয়ে দেখে এসো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।